আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি কুসুম আফরোজ। আমাদের বাড়িটা না অনেক বড় না, কিন্তু তাতে কি আমরা সবাই মিলে একসাথে বসবাস করি। গ্রামের সবাইকে বড় বাড়ির কথা বললে আমাদের বাড়িটা দেখাই দেবে। আমরা নাটোরের ছোট্ট একটা গ্রামে থাকি। বাবা চাচু একসাথে ব্যবসা করেন। আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমার বাড়িতে সবাই আছে, দাদা দাদি ভাই বোন চাচা চাচি। আমি কিন্তু সবার ছোট সদস্য এ বাড়ির, এর বেশি বলতে পারিব না। সকালে ঘুম থেকে উঠে কুসুমের কারবার শুরু। এই কুসুম কুমারী, কই রে দাদু ভাই? তোরে না দেখলে যে আমার দিনের শুরু ঠিক মতন হয়ই না। তাড়াতাড়ি আয় ময়না পাখি। কষ্ট হয়, আমি জানি। আমাকে না দেখলে এবাড়ির কারোর দিনের শুরু হয় না, তাই নামাজ পড়ে সকালে চলে এসেছি তোমার রুমে। বুড়া দাদা তোমার বিছানাতে তোমার বউ না আমি শুয়ে আছি। তুমি জানো যে ও প্রতিদিন সকালে আমাদের ঘরে আসে আগে, তাহলে ষাঁড়ের মতো ওরে ডাকার কি আছে? আর তুই আমার জায়গাতে কেন শুয়ে আছিস? তুমি আমারে না কুসুমকে ধরে শুয়ে আছো? আমি তো ভাবছি এটাই তুমি। সাত সকালে আবুল হয়ে গেছি, নাতনিটা আমাকে এভাবে বোকা খাওয়া। আল্লাহ, তোমার এত পড়ে কেন দাদিমা? আমার জন্য কি তোমার আদর কম পড়ে নাকি? তোরও একদিন আসবে, এখন থাম, তোরে মজা দেখাইতেছি, সাথে তোর দাদারেও। আমি কি করছি? তুমি একদম চুপ করো। সেদিনের চিন্তা সেদিন করব। দাদিমা, কান ছাড়ো, ব্যথা লাগে। দাদা ভাই তুমি কিছু বলো গো। আমার জানকে ছাড়ো বলছি। যা জান, তুই যা তো এখন তোর দাদিমার সাথে একটু প্রেম করতে দে তো দেখি। আমারে এখন তো যেতে বলবে? থাকো তোমরা, আমারে আর ডাকলেও আর আমি আসতাম না। যাই দেখি আম্মু আর চাচিমা কি করে। কুসুম, তাড়াতাড়ি বাড়ির সবাইকে খাবার ঘরে ডাকো। খাবার রেডি আছে, আসার জন্য বলো। জি চাচিমা, তুমি যাহা বলো, আমি সবাইকে ডাক দিয়ে আনছি। আমাদের কুসুম কিন্তু একদম পরীর মতো। ও যদি না থাকতো তাহলে আমাদের যে সময় কি করে কাটতো কে জানে। কুসুম আমার মেয়ে হলে কি হবে ভাবি? কুসুম যে এবারের প্রাণ। মেয়েটা যে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। আমার ওর নিয়ে খুব চিন্তা হয়, যে দুষ্টু বুদ্ধি কবে শান্ত হবে আল্লাহ জানে। আরে তুমি আমাদের মেয়েটাকে নিয়ে বড্ড বেশি চিন্তা করো। চিন্তার কিছুই নাই। মেয়ে একটু দুষ্টু হলেও কারোর ক্ষতি তো করে না। মনটা অনেক ভালো, ওর ভালো হবে দেখবা। ভাবি, একজনের জন্য যা সহ্য করছি, তারপর ভয় ছাড়া আর কি বাকি থাকে? থাক কাকলি, অতীতের কথা বাদ দাও। এই বাড়িতে অতীতের সাথে অনেক বেশি মান অভিমানের যোগাযোগ আছে, তাই তার ছায়াও আমার কুসুমের উপর পড়তে দিতে চায় না। ভাবি, মন যে মানে না যদি কুসুমের সাথে। আমিনা তার আগেই কথা থামিয়ে বলে, কাকলি, তুমি সাত সকাল কি শুরু করছো? ভুলো না তোমার সাথে আমিও অনেক কিছু সহ্য করেছি। কাকলি নীরবতা। কই গো বাড়ির সবাই? আসো গো, খাবার খেতে আসো। কুসুমের হাঁকডাক শুনে সবাই চলে আসে। যাক, সবাই চলে আসছে গো চাচিমা, রাসেল ভাই, দাদিমা, দাদা ভাই। এবার খাবার পালা, শেষ করে আমাকে মুক্ত করো। বাড়িতে আব্বু আর বড় চাচ্চু নাই, কাজের জন্য সিলেট গেছে, তাই আমি যা খুশি করতে পারি এখন। যাক, সবার খাওয়া শেষ হয়েছে। মনে মনে বলে, তা কুসুম মা, তুমি আজ এত সাজুগুজু করছো, মিমদের বাড়ি যাবে? জি চাচিমা, যাবার আর জায়গা তো নাই, ওই এক মামা বাড়ি ছাড়া। মামা বাড়ি থেকে আরো কোথাও যাবে শুনি আম্মা যান? আজ একটু বান্দরীদের সাথে নদীতে বেড়াইতে যাব। এই তো মামা মামি আমাদের ওখানে নামিয়ে দিয়ে কাজে যাবে, আবার আসার সময় নিয়ে আসবে। তুমি অনুমতি দিলে যাব, না হলে যাব না। এই তো বাপ চাচা বাড়িতে নাই, আর ঘুরতে যাবার প্ল্যান। তারা জানতে পারলে কি হবে জানো তো? তোমরা বাহিরে যাওয়ার নিষেধ, তাও তারা বাড়িতে থাকলে এক কথা। আমিও অনুমতি দিতে পারি, বুঝছো সবাই? মা, ওরে যেতে দিবা না। আব্বু আর চাচু নাই, ওর বায়না শুরু। তারা জানলে কি হবে? তা বাদ দিয়ে না জানি কোন বিপদের ঘাড়ে করে নিয়ে আসবে ফাজিল মেয়েটা। রাসেল ঠিক কথা বলছে।
ওর আব্বু আর বড় ভাইকে না জানিয়ে কুসুম কোথাও যাবে তা ভালো হবে না। কোনোভাবে জানতে পারলে কি হবে? আমি কারো কথাই শুনবো না। আমার মেয়েটা একটু বাইরে যেতে চাচ্ছে, তাতে তোমাদের এত সমস্যা কেন? আর তাদের আসতে রাত হবে, তার আগেই তো ওরা চলে আসবে। এখন একটু ঘোরাঘুরি না করলে কবে করবে শুনি? শ্বশুর বাড়ি গিয়ে বুঝি? কেন বৌমা, তোমার শ্বশুর বাড়ি এসে ঘোরাঘুরি করো নাই? না মা, সবাই কি একরকম শ্বশুর বাড়ি পাবে? যদি না পায় তাই বলছি। সবাই কি আর হীরা বেগম নাকি? তোমরা দেখো কি করবা, আমি এর মাঝে নাই। আমার কথা কবে বা তোমরা কবে শোনো? বাড়ির ছোট মেয়ে হলে এমন হয়। আমি যে কেন ছোট হলাম না? ছোটদের কত সুযোগ সুবিধা। রাসেল, তুই অফিসে যাবার সময় কুসুমকে মামা বাড়িতে নামিয়ে দিয়ে যাবি। আমার ঘাড়ে কেন দা রাখছো মা? কি বলতে চাইছিস তুই? আব্বু আর চাচু যদি জানতে পারে আমি কুসুমকে সাথে নিয়ে গিয়েছি, তখন আমার কি হবে ভাবতে পারো? আমি থাকতে তোর কিসের চিন্তা? যা, বোনকে সাথে নিয়ে যা। আচ্ছা, তুমি যা বলো তাই। তাহলে ভাইয়া আমাকে সাথে নিয়ে যাচ্ছে, কি মজা। তোর মজা আমার জন্য সাজা। আচ্ছা চাচিমা, আমি মিমদের বাড়ি যাই, ওখানে সবাইকে আসতে বলছি। হাতে মোবাইল নিয়ে সোজা মিমকে কল। আমি আসছি, তোরা রেডি তো? সাবধানে যাবি, আর কোনো উল্টাপাল্টা কিছু করবি না। মেয়েটা শুনছে আমার কথা, চাচিকে পেলে মাকে ভুলে যায়। আচ্ছা আম্মু, চাচিমা, আমি মিমদের বাড়িতে যাই, ওখানে সবাইকে আসতে বলছি। হাতে মোবাইল নিয়ে সোজা মিমকে কল। আমি আসছি, তোরা রেডি তো? আল্লাহ হাফেজ। অপরদিকে দুই ভাই আবিদ চৌধুরী আর আকাশ চৌধুরী, এরা ঢাকা শহরের বড় বিজনেসম্যানের ছেলে। আবিদ আকাশ দুজন দেখতে যেমন সুন্দর তেমন স্মার্ট। দু ভাই দুজনকে যতটা ভালোবাসে ততটা অপছন্দ করে। তাদের অ্যাটিটিউড দেখে যে কোনো মেয়ে ক্রাশ খায়। রাসেল ভাইয়া আমাকে মামিদের বাড়ির বাইরে নামিয়ে দিয়ে চলে গেছে। যাবার আগে বলেছে সাবধানে ঘোরাঘুরি করতে। আসুন এবার আমি আপনাদেরকে বলি, আজ যাদের সাথে ঘোরাঘুরি করব তাদেরকে তো চিনতে হবে আপনাদের, নাকি? মিম আমার মামাতো বোন, ওর ছোট বোন দিশা, প্রত্যাশা, কাজল, হিয়া, এরা আমার বান্ধবী। সবাই একসাথে থাকি সব সময়, কেউ কোথাও একা যায় না, একসাথে শয়তানি করতে যায়। আচ্ছা এখন যাই, দেখি মামা বাড়িতে সবার কি অবস্থা। মামি কেমন আছো? এই তো ভালো মামনি, তুমি ভালো আছো? জি মামি। মামা কোথায়? তাকে তো দেখছি না। তোমার মামা অফিসে গেছে, একটু পর চলে আসবে। মিমরা সবাই কোথায় মামি? ওরা সবাই মিমের রুমে, তুমিও যাও মিমের কাছে। আচ্ছা মামি, যাচ্ছি, দেখি ওদের সবার কি হাল। মিম, কিরে তোদের সবার হলো? আমি কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছি। দিশা, প্রত্যাশা, হিয়া, কাজল সবাই আসছিস তো? তোদের বেশি দেরি হলে আমি একাই চলে যাব। রুমে ঢুকতেই এক নিঃশ্বাসে কথাগুলো বলছি আমি। এই থাম তো, তুই নিজে সুন্দরী বলে কি আমাদের একটু শাস্তি দিবি না? হ্যাঁ, নিজে তো সেজেগুজে রেডি, মনে হচ্ছে ওর বর ওখানে আছে, তার জন্য আর ধৈর্যের বাঁধই আর মানছে না। হ্যাঁ, কোমর সমান লম্বা চুল, বড় বড় ডাগো রাখি, বাঁশির মতো নাক, তুই দেখতে মাশাল্লাহ। তোর পর ছোট বড় একটা ক্রাশ খাইলাম। পোলা হইলে তোরেই আমি বিয়ে করতাম। তোদের আজারে প্যাচল শেষ হবে কবে বলতো? আর এত ক্যাচ ক্যাচ ভালো লাগছে না। দোস্ত, আজ ভাবছি আমরা অনেক মজা করব, যাকে বলে বিন্দাস মজা। ইস, আমার যদি হঠাৎ একটা রাজকুমার আসতো আর আমাকে নিয়ে যেত, উফ। এই থাম তো, কিসের কি শুরু করছিস? যাবো ঘুরতে আর ওর লাগবে জামাই, তুই চিন্তা করিস না। প্রত্যা, তোর জন্য কোনো না কোনো এক মহিষ অবশ্যই আসিবে। কুসুম, তুই বেশি বেশি করছিস। মিম, কুসুমকে এবার থামতে বল, না হলে কিন্তু আমি। কুসুম আপি, তুমি ঠিক কথা বলছো। এখনো কেউ ভার্সিটিতে পা রাখতে পারলো না, পারলে শ্বশুরে ঘাড়ে চাপতে চায়। দিশা, তুমি ছোট মানুষ, বড়দের কথার মাঝে তোমার ছোট্ট নাকটা বেশি ঢুকাবে না। মিম, দিশাকে ছোট বলে অপমান করবি না। ওই ভুল কি বলেছে? তোদের সবার অবস্থা দেখে ছোট মানুষ যা বুঝছে তাই বলছে। এই সবাই কিসের ছোট ছোট শুরু করছিস বলতো? ভুলে যাবি না ও এবার কলেজের স্টুডেন্ট। তোমরা কলেজকে বিদায় দিয়ে আসছো, সে কলেজে আমাদের নবীনবরণ করে নিছে। কুসুম দিশার মুখটা একটু টেনে বলে,
আমার মামার ছোট মেয়েটা যে অনেক বড় হয়েছে তা কি তার বড় বোন জানে? মিমকে উদ্দেশ্য করে বলে। জানি। আচ্ছা থাম, হয়েছে এবার। চল সবাই, বাইরে আম্মু আব্বু গাড়ি নিয়ে অপেক্ষা করছে, আমাদের নামিয়ে তারা কাজে যাবে। সারা রাস্তায় সবাই একদম চুপচাপ ভদ্র মেয়েদের মতো আসছে। তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে যায়। আমরা সবাই পৌঁছে গেছি রে। তোমাদের নৌকা ভ্রমণের সব কিছু রেডি করে রাখা আছে, কোনো সমস্যা হলে কল দিবা। মিম বলে। আচ্ছা আম্মু আব্বু তোমরা যাও, আমরা সবটা ঠিক দেখে নেব, কোনো সমস্যা হলে তো কল দিবই তোমাদের। সবাইকে সাবধানে থাকার কথা বলে মামা মামি চলে যায়। চল চল তাড়াতাড়ি, নৌকা ঘাটে আছে। ওই দেখ ঘাটে কত বড় নৌকা, চল আমাদের কতদিনের ইচ্ছা আজ পূরণ হবে। সবাই সাবধানে আসো। আর কুসুম কুমারী আপনি আগে আসেন, আপনি হারিয়ে গেলে হবে, শেষে ঘুরতে এসে জেলে যেতে হবে। দিশা তুমি ছোট, সব সময় সাথে থাকবা। চিন্তার কোনো কারণ নেই, হারিয়ে গেলে খুঁজতে অনেক সময় পাবি। বাড়িতে আমার আব্বু আর চাচু নাই। থাক সখী, তোমাকে হাঁটতে হবে না আর আমাদের খুঁজতে হবে না, শেষে না পেলে বিপদ। তাদের জান তুমি। আমি যদি তাদের জান হতাম তাহলে কি আমাকে এভাবে সবসময় নিয়মের বেড়াজালে বাঁধতে পারতো বলতো তোরা? কুসুম সব কিছু তোর ভালোর জন্যই করে তারা, এখন এসব কথা বাদ দে তো, আর মন খারাপ করবি না প্লিজ। কোনো সমস্যা নেই, চল মজা করতে আসছি, মজা করব। এরপর সবাই নদীর তীরে যে নৌকাটা তাদের দেখিয়ে দিয়ে গেছে সেই নৌকার কাছে চলে যায়। তারপর একে একে দিশা, প্রত্যাশা, কাজল, হিয়া, মিম, কুসুম নৌকাতে উঠে বসে। ঠিক সে সময় নৌকার বাহিরে কিছু ছেলে এসে দাঁড়িয়ে যায়। তাদের ভাব দেখে মনে হচ্ছে তাদের কিছু বলবে। তাদের দাঁড়িয়ে থাকা দেখে কুসুম আর মিম বাহিরে আসে। তাদের পেছনে পেছনে ওরা সবাই নৌকা থেকে নেমে আসে। কুসুম বলে, আপনাদের কোনো সমস্যা? আমাদের নৌকার বাইরে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এই যে মেয়েরা, নৌকাটা আমাদের জন্য, আপনারা নৌকা থেকে নামলে খুশি হব, প্লিজ সবাই নৌকা থেকে নামুন। মগের মূল্য পাইছেন নাকি যে বলতেই নেমে যাব? যত সব, এটা আমাদের জন্য ঠিক করা। কেমন মেয়ে, এত ঝগড়াটে কেন? বলছি না এটা আমাদের জন্য, তো ঝামেলা করার কি আছে? আকাশ শুনছি সবগুলা মেয়ের কথা। দেখুন এটা আমাদের জন্য বুকিং করা, তাহলে এখানে তো ঝামেলার কি আছে? এটাই তো বুঝতে পারছি না। নৌকাটা আমরা ভাড়া করেছি, আপনারা কিভাবে করেছেন? আমার আব্বু আমাদের নৌকা ভ্রমণের জন্য নৌকাটা ভাড়া করেছে এবং আমাদের নৌকাটা দেখিয়েও দিয়েছে, এখানে ভুলের কোনো কথাই নেই। না, এভাবে টাইম নষ্ট করার মানে নেই। ভাইয়াকে ডাক দিই, ও সব ব্যবস্থা করেছে, ও এসে বুঝবে কি থেকে কি করেছে ও। তাই বলে কল দিলাম ভাইয়াকে। প্রথমে 2-3 বার কল হবার পর মিস্টার ভাইয়া কল রিসিভ করলো। কি হয়েছে, এত কল দিচ্ছিস কেন? আমি একটু একা থাকলে তোর সমস্যা? কোনো সমস্যা নেই ভাইয়া, কোথায় তুই? তাড়াতাড়ি নদীর পাড়ে আয়, আমাদের নৌকাতে একটু ঝামেলা হয়েছে। তুই বলছিস সমস্যা নেই, আবার সমস্যা। ওয়েট, আসছি। আকাশ মনে মনে বলে, তোর থেকে বড় সমস্যা আর কিছু হতে পারে না। একটু পরে আবিদ হাতে মোবাইলে কথা বলতে বলতে নৌকার সামনে চলে আসে। আকাশ আর ওর ভাইকে দেখে তো সবার চোখ কপালে উঠছে। তাতে কুসুমের কিছুই না, কারণ প্রেম ভালোবাসার সাথে ওর মান অভিমান আছে, পরে শুনবা। আর মিমের বিয়ে ঠিক করা আছে, কিন্তু প্রত্যাশা, দিশা, হিয়া, কাজল এরা মনে মনে 100,000 বার ক্রাশ খাইছে। যেমন লম্বা তেমন ফর্সা, চুলগুলো জেল দিয়ে সোজা করা, আর দেখতে মাশাল্লাহ কোনো হিরোর থেকে কম না। সবাই হা করে দেখছে আর মনে মনে বলছে, ছেলে দুজন মনে হয় লেডি কিলার বলে মনে হয়। দিশা কুসুমের কাছে এগিয়ে গিয়ে আস্তে আস্তে বলে, আপু যে ভাইয়ের সাথে ঝগড়া করছো সে কিন্তু দেখতে সেই, চলো না একটা সেলফি তুলে আসি। তোর কোন কালের দুলাভাই লাগে যে তার সাথে সেলফি তুলতে যাব? যে কাজে নদীতে আসছি সেই কাজটা এখন হবে কি না তাই জানি না, উনি আসছে সেলফি তুলতে। দিশা মনে মনে বলে, একটা সেলফি তুলতে যাচ্ছি। তারপর কুসুমকে রেগে থাকতে দেখে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে এখন কি হবে তাদের ঘোরাঘুরি তা জানার জন্য। সমস্যা কি এখানে? আরে আবিদ ভাই, ওই মেয়েরা বলে নৌকাটা নাকি ওদের বুকিং করা। এক নৌকা কতজন বুকিং করে? হোয়াট? এটা কিভাবে সম্ভব? মেয়েগুলো মনে হয় সুন্দর ছেলে দেখে মিথ্যে কথা বলতেছে, বুঝেছিস, আমাদের ফাঁসানোর জন্য। আমার মনে হয় তুই কিন্তু বেশি বলছিস। মেয়েগুলো যদি শুনতে পারে
তোর কিন্তু খবর আছে। আবিদ চৌধুরী কি সামান্য কয়টা মেয়ে দেখে ভয় পাবে? তোরও এমন মনে হয়? তুই যে ভয় পাবি না এটা আমি জানি, আমিও ভয় করি না, কিন্তু কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। তাড়াতাড়ি ব্যাপারটা তুই হ্যান্ডেল কর। আচ্ছা, করছি না কোনো ঝামেলা। তারপর কি করবে ভাবতে ভাবতে মাঝিকে দেখতে পায়। মাঝিকে ডাক দিয়ে তাকে আস্ক করছে এইসব কিভাবে হলো। মাঝি বলেন, জি, এই নৌকা দুপক্ষ ভাড়া করেছেন। যেহেতু বড় নৌকা আপনারা সবাই যেতে পারবেন। এক নৌকাতে 10 থেকে 15 জনের বেশি যাওয়া যাবে। আমি কি শেয়ার করে যাবার জন্য ভাড়া করছি? একা যাবার জন্য ভাড়া করছি? দেখেন স্যার, টাকা 2 গ্রুপের মানুষ দিয়েছেন, এখন কারে ফিরাই দিমু কোন? আপনারা কোনো ব্যবস্থা করতে পারবেন না? আকাশ, বাকিটা তুই ভালোই জানিস কি করতে হবে। যা, মেয়েদের সাথে কথা বল। আকাশ মেয়েদের কাছে যেয়ে বলে, তাহলে আর কি করার, সবাইকে এক নৌকাতে ঘুরতে হবে, এটা ছাড়া অন্য কোনো অপশন নেই। আশেপাশে সব নৌকা বুক করা। চেনা নেই জানা নেই, আপনাদের সাথে কেন যাব? আর কিছু করার নেই? না, আপাতত যদি ঘুরতে চান তাহলে চলুন, না হয় এখানে থাকেন। আর যদি ঘুরতে যান তাহলে নৌকার ওই পাশে আপনাদের আর মাঝির পাশে আমরা। ওকে, ডান? কুসুমের দিকে সবগুলা মেয়ে এমনভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে ও সবার ভরসা দানকারী। চল সবাই, কি আর করার। তারপর যে যার মতো নৌকাতে বসে পড়ছে আর নৌকা তার নিজের গতিতে চলতে শুরু করছে। নৌকা তার নিজ গতিতে চলতে শুরু করছে আর তারা সবাই এক মনে প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ হয়ে দূরের গ্রাম দেখছিল। ছেলেগুলা তাদের মতো আড্ডা দিচ্ছে আর মেয়েরা তাদের শয়তানি নিয়ে ব্যস্ত। এর মাঝে প্রত্যাশা বলে বসে, ওই দুজনের মাঝে যদি একজনকে পর হিসেবে পাইতাম জীবনটা সার্থক হতো। তাই ভাবছি প্রপোজটা কি করেই আসি নাকি? কি বলিস তোরা? আমি কি তোদের জন্য ঘটকালি করতে যাবো রে? যদি কেউ রাজি হয় তাহলে আমি একটা দুলাভাই পাবো, সাথে সাথেই যদি রাজি হয় কাজী অফিস গিয়ে বিয়েটা দিয়ে দিব। তোরা এবার থামবি? যাকে তাকে নিয়ে ফাজলামি করা ঠিক না। ওনারা যদি ম্যারিড হয়ে থাকে তাহলে সতীনের ঘর করতে হবে। আরে মিম না হলে করলো, একটু সতীনের ঘর, কি বলিস? প্রত্যাশার সাথে সাথে বলে, কুসুম, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওদের দেখে কি মনে হচ্ছে ওরা বিবাহিত? ঠিক বলছিস প্রত্যাশা, ওদের দেখে মনে হচ্ছে না। এদের চোখের ছানি পড়েছে, ছানি। ছেলে মানুষ দেখে এরা বুঝবে কি করে? এদের চোখে কি হানি আছে? হানি নাই রে। কুসুম এবার কিছু বলবে তার আগেই মিম বলে, অনেক হয়েছে, এবার সাইলেন্ট প্লিজ। তোরা নৌকা ভ্রমণের মজা নিতে আসছিস, তাই নিয়ে। তারপর ছেলেগুলার মাঝে একজন বলে, দেখ ভাই, মেয়েগুলা সেই রকমের সুন্দরী আর কি হট। সব সময় মেয়েদের দেখতে নাই, ওরা সব সময় বিপদ সাথে নিয়ে ঘোরে। আমার থেকে বড় বিপদ মনে হয় তোর ওদেরকে? তুই যেখানে সেখানে শয়তানকেও বিপদে ফেলতে পারবি। এবার আসছো লাইনে। তারপরও যাই বলো না কেন, পিঙ্ক কালারের ড্রেস পরা মেয়েটা কিন্তু সেই সুন্দর। এইসব শয়তানি নিয়ে ওরা সবাই নিজেদের আড্ডাবাজিকে ব্যস্ত ছিল। যে যার মতো করে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। এখানে কোনো একজনের চোখে মনে হয় কোনো এক মেয়ের উপর ছিল। তার হাতের ক্যামেরাতে প্রকৃতির ছবির থেকে সেই কন্যার ছবি মনে হয় বেশি তোলা হয়েছে। এদিকে যে কুসুমের উপর বাজ পড়বে তাকেও আশা করে নাই। এর মাঝে হঠাৎ করে কুসুমের ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে ওর মাথায় বাজ পড়বে অবস্থা, কারণ ওর চাচ্চু কল করছে। এখনো কি করবে, কি বলবে? কি বে, হ্যাঁ কি হয়েছে? ভূত দেখলি নাকি? এইভাবে ফোন হাতে ভয়ে চুপ কেন? চাচু ফোন দিছে, এখন কি করি? ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে সবাইকে চুপ করতে বলে, কিন্তু ছেলেগুলা চুপ করে থাকে না। তাই তাদের কাছে এগিয়ে গিয়ে চিৎকার দিয়ে বলে, সাইলেন্স প্লিজ। সবাই কিছু বোঝার আগেই, বড় চাচু কেমন আছো তুমি? আব্বু কেমন আছে? আর তোমরা কখন আসবা? আমরা ভালো আছি, আর রাস্তার মাঝে 3-4 ঘন্টাতে পৌঁছে যাব। তুমি কোথায় শোনা মামা? আমি মামা বাড়ি, এক্ষুনি বাড়ি। তোমরা আসবে জানলে মামা বাড়ি আসতাম না। আচ্ছা, তোমাদের আগে আমি বাড়ি থাকবো। আমরাও তাই চাই, তুমি আমাদের আগে বাড়িতে থাকবে। জি চাচু, আচ্ছা এখন রাখছি তাহলে। কল কেটে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আরে বাপরে, কি মিথ্যুক মেয়ে, নদীতে এসে বলে মামার বাড়িতে। ওই ফাজিলক, আমি আপনাকে কিছু বলছি? এটা পুরো আমার ব্যাপার, আমি কি বলবো তা আপনাকে বলতে হবে না। আসছে আমার লেকচার দিতে। হ্যাঁ, মাঝি নৌকা পারে নাও, আমরা নেমে যাব। যদি আমরা পারে না যাই তাহলে কি করবেন শুনি? কি করব শুনবেন? আপনাদের ঘর মোটকে দিব আর লঙ্কা কাণ্ড করব। তা পছন্দ হবে তো? আকাশ আবিদকে বলে, ছেড়ে দে না ভাই,
তারপর না হয় আমরা আমাদের মতো করে মজা করব। আবিদ মাঝিকে নৌকা পাড়ে নিতে বলে। একটু পর মাঝি নৌকা পাড়ে নিয়ে আসে, কিন্তু নৌকা মাঝি এমন করে পাড়ে ভিড়িয়েছে যাতে মাঝিকেও নৌকা থেকে নামতে হবে। আমরা নেমে যাব, আপনারা সাইড দিন। ছেলেরা সাইড দেয়, তারপর সবাই নামতে থাকে আর কুসুম মিমকে বলে, মিমরে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। একে একে সবাই পাড়ে নামতে থাকে। এর মাঝে কুসুম নৌকা থেকে নামার সময় হঠাৎ ঠাস করে একটা শব্দে সবাই পেছনে তাকিয়ে দেখে কুসুম আবিদের গালে চড় দিছে। আবিদ কুসুমের হাত ধরে খুব কাছে নিয়ে আসে। তা দেখে আকাশ রাতারাতি কুসুমের হাত ছাড়িয়ে নেয়। সুন্দরী, তোমার এত অহংকার কেন? আমাকে টাচ করার সাহস হয় কি করে? আজ জলদি আছে, না হলে বুঝিয়ে দিতাম কার সাথে লাগতে আসছে। মেয়ে, তুমি জানো না কার গালে চর মারছো। এর ফল একদিন তোমাকে এই আবিদ চৌধুরী ঠিকই দিবে। কুসুম তার কথার কোনো উত্তর দিবে তার আগে মিম কুসুমকে জোর করে নিয়ে চলে যায়। সবাই ওদের যাবার প্রাণে তাকিয়েছিল। আমার মনের মতো কাউকে পেয়েছি আমি। যাক বাবা, জমদের আসার আগে আমি বাড়িতে চলে আসছি। কি রে কুসুম, এত তাড়াতাড়ি চলে আসলি যে? কোনো সমস্যা? সমস্যা না, আমি না আসলে তোমরা বিপদে পড়তে। কি বলছিস তুই? মাথা খারাপ হলো না তো তোর আবার? বড় চাচু আব্বু আসতেছে, আমাকে ফোন করছিল। তাহলে বোঝো তোমাদের মেয়ে তাড়াতাড়ি কেন আসছে। আমাদের তো ফোন করে কিছুই বলে নাই। যাক মা, তুই আগে এসে আমাদের বিপদ থেকে বাঁচিয়ে দিলি। ভাবি, তুমি অনুমতি না দিলে তো এই টেনশন করতে হতো না। ইস, যদি তোকে কল না দিতে তাহলে আজ বাড়ি কি অবস্থা হতে পারতো ভাবা যায়? থাক, যা যা হবার হয়ে গিয়েছে, এই নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। তোদের জন্য চল খাবারের ব্যবস্থা করি, কত দূর থেকে আসছে তারা। আমি দাদা দাদিমার কাছে যাচ্ছি, তাদের সাথে সারাদিনের গল্প না করলে আমার রাতের ঘুম ঠিকমতো হবে না। যেই বলা সেই কাজ। দাদাভাই বলে দাদাকে পেছন থেকে জড়িয়ে ধরি। আসছে আমার সতীন। ওই, তুই খালি আমার বরকে জড়িয়ে ধরিস কেন রে? ওই বুড়ি, এত জ্বলিস কেন রে? হ্যাঁ, তোমার এই বুইড়া বর নিয়ে এত ভয় নিব না। এই বুইড়াকে চিন্তা করো না। বুইড়া বুইড়া বললি আর তারে এত ধরস কেন? আমার বুইড়া বড় ভালো। তাই বলে কুসুমের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিচে জড়িয়ে ধরে বসে থাকে। তা আমার কুসুম কুমারী কি কোনো রাজকুমার পেয়েছে নাকি যাকে সে জড়িয়ে ধরবে? তুমি থাকতে অন্য কারে চান্স নাই। তোর জন্য আমি আমার বরের কাছে সময় কম পাই। আমার সময়ের মাঝে তুই ভাগিদার করিস। হিংসুক বুড়ি। আচ্ছা, হয়েছে তোমাদের, এসব কথা বাদ দিয়ে বলো আজ কি কি করছিস সবাই মিলে? তার শোনো না, আজ দুইটা ছেলেকে দেখে প্রত্যার কাজল তো পাগল হয়ে গেছে। পারলে ওদের ওখানে বিয়ে করতো। আমি তো ওদের পেছনে খুব লাগছি। আর জানো তো, দিশা পিচ্ছি মানুষ, সে কি না বলে রাস্তা চেনা নাই জানা নাই সেই ছেলেদের সাথে সেলফি তুলতে। জানোই তো আমি কেমন দেইনি সেলফি তুলতে। এটাই ভালো। তুমি জানো তোমার জীবনে ভালোবাসার কোনো স্থান নেই, সব কিছুই ফাজলামিও থাকলেই হয়। মনের মাঝে কোনো কিছু স্থান যেন না পায়। কুসুম, কুসুমকে কিছু বলতে হবে না। কুসুম সবটা খুব ভালো করেই জানে আর অনুভব করে। কুসুম বলতে শুরু করে, কি দরকার এসব ভালোবাসার? যে ভালোবাসার জন্য পরিবারের সম্মান নষ্ট হয়, কাছের মানুষদের থেকে নিজেকে দূরে চলে যেতে হয়, নিজেকে কষ্ট পেতে হয়। আমার দরকার নেই এমন ভালোবাসার। না হয় থাক একটু মান অভিমান ভালোবাসার উপর। এসব কথা বলে জড়িয়ে ধরে দাদিমাকে। একটু পর চাচু আর আব্বু আসছে। তারপর বাড়িতে এসেই বড় চাচু চাচিমাকে বলে, তা হঠাৎ কুসুম মামার বাড়ি কেন গেছিল? চাচিমা বলে, তোমরা তো জানোই মিমের বিয়ে ঠিক করা আছে। ওর বিয়ে হয়ে গেলে তখন তো আর মামা বাড়িতে এত যাবে না। কি জানি আজ তাদের কি হলো। চাচিমার কথা শুনে আর কোনো কথা না বলে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রেস্ট নিতে চলে গেছে। আজ আমাকে বেশি কিছু বলে নাই, তাই আমিও আমার রুমে চলে আসছি একটা শান্তির ঘুম ঘুমাইতে ঘুমাইতে। ওদিকে দুই ভাই তাদের দিনের শয়তানির ব্যাপারে আলোচনা করে। ভাইয়া, তুই মেয়েটার কোমরে হাত দিয়েছিস কেন? তাতে তোর কি? মেয়েটা কি তোর বউ যে হাত দিছিস তাতে তোর সমস্যা? তোর মতো খারাপ মাইন্ড আমার না।
আর হ্যাঁ শোন, বউ না যদি কোনোদিন হয় তাহলে কি বলা যায় বল? ভালোই হবে। তুই যাকে ভালোবেসে আপন করতে যাবি আমি তাকেই তোর থেকে কেড়ে নেব। মাইন্ড ইট। তুই আমার ভাই, আমি তোর ভালোই করতে চেয়েছি, কিন্তু তুই বুঝিস নাই, আফসোস। যে ভালো আমার ক্ষতির কারণ হয়েছে সে ভালো চায় না। তুই রাখ তোর কাছে। একদিন ঠিক বুঝবি, কারো ক্ষতি করে নিজে ভালো থাকা যায় না। এই জন্য তোকে সুখী দেখতে পারি না। তোর জন্য আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলেছি। তুই যেদিন কাউকে ভালোবাসবি তোর সে ভালোবাসা আমি কেড়ে নেব। আমি তো কারোর সাথে প্রেম করব না, ডিরেক্ট বিয়ে করব। তুই সে সুযোগ কখনোই পাবি না, আমি দেব না। আকাশের সুযোগ লাগে না, আকাশ নিজেই সুযোগ তৈরি করে নিতে পারে, ভুলে যেও না। আমিও কম চাই না, ভুলে যাসনি তো ছোট মিয়া। যা এখন ঘুমাই, মাইন্ড ঠিক করবাই। দুভাই নিজেদের রুমে চলে আসে। জানি না তুমি আমার সাথে কেন এমন করছো। আকাশের কথা শুনে আমি কি তোমার সাথে খুব অন্যায় করছি? না, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কি করে আমাদের ভালোবাসার ঘরটা তোমার জন্য নষ্ট হয়েছে। তুমি আর আকাশ আমার সুন্দর জীবনটাকে খারাপ করে দিয়েছো। তোমাকে তো জীবন থেকে দূর করেছি, কিন্তু আকাশ আমার বেশি ভালো করার জন্য শাস্তি পাবে না। অতীতের কথা আর মনে করতে চাই না। দুহাত মুঠো করে নিজের কষ্টগুলো ভুলতে বৃথা চেষ্টা করতে ব্যস্ত সে। কিন্তু এভাবে কি অতীতের কথা ভোলা যায়? এসব ভাবতে ভাবতে আবিদের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, আমরা ব্যবসার কাজে এখানে এসেছিলাম, কাজ হয়ে গেছে, যাবার আগে একটু ঘুরোঘুরির প্ল্যান ছিল। তারপর ওখানে গিয়ে এক মেয়ের উপর ক্রাশ খেয়েছি। চিনা নেই, জানা নেই, তাতে কি, প্রেমে তো পড়িনি। মেয়েটার চেহারাটা বারবার চোখের সামনে ভাসছে। কি জাদু জানে মেয়েটা। লম্বা খোলা চুলগুলো তার বারবার মন চাচ্ছিল হাত দিয়ে ছুঁয়ে দিতে। গোলাপি ঠোঁট জোড়া, কি মিষ্টি হাসি, কোনো রাজকন্যার থেকে কম না। আকাশ, এত ভাবতে নেই, ঘুমা। গুণীজনরা বলেছে তুমি যাকে নিয়ে বেশি চিন্তা করবা তার প্রেমে পড়ে যেতে পারো, তাই বেশি চিন্তা ভাবনার কাম নেই। ঘুম দে আকাশ। ঘুম তো আসে না, এসব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে আমি আর আবিদ ভাইয়া ঢাকা যাওয়ার জন্য হোটেল থেকে বাহিরে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। তখন হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি মাই ডিয়ার ড্যাড কল করেছে। আমি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কথা বলি। সে কেমন আছে, আম্মু কেমন আছে, ঢাকায় সবার কী অবস্থা, এইসব জানার পরে আব্বু বলল এখানে আমি বা ভাই কেউ একজন থাকি, কারো সাথে নাকি ব্যবসার কাজে দেখা করতে হবে। আবিদকে সব কথা বলার পর আবিদ আমার দিকে একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, আমার কাজ আছে, আমি যাচ্ছি, আমার ডেটিং আছে, তুই থাক। ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে গাড়ি নিয়ে সোজা ঢাকা যাবার আগে শুধু বাই ছোট মিয়া বলে, আমি জানতাম আবিদ ঠিক এই কাজটা করবে। যাক, ভালোই হলো। আমি এখন ওই মেয়েটাকে খুঁজবো। পৃথিবীটা গোল, যদি খুঁজে পাই তাহলে সোনাই সোহাগা। আর ওদিকে সকাল থেকে রাসেল কুসুমের পেছনে ঘুরঘুর করে। কুসুম, এই কুসুম, কুসুম রে, কুসুম, তুই আমার বোন, আমি তোকে কত ভালোবাসি, তুই আমার ছোট্ট কলিজা। আমি কি একবার বলছি তোমার বোন না? দরকার ছাড়া যে আমার কাছে আসো না তা জানি, এবার বলেন কি দরকার? কি বলিস তুই? আমি কোনোদিন দরকার ছাড়া তোর কাছে আসি না, এমন ভাবে বড় ভাইকে বলতে পারছিস? থাক, আর ইমোশনাল হতে হবে না, সোজাসুজি লাইনে আসো। আমি সারাদিন ব্যস্ত থাকি, দেখো না? তুই যে কোন কামে ব্যস্ত তা সবাই জানে। মা আর চাচির পেছনে ঘুরি সারাদিন। অনেকটা সাহস জুগিয়ে বলে দিলাম আমি হিয়াকে ভালোবাসি, আমার মনের কথাটা ওরে বলতে চাই। তুই আমাকে হেল্প করবি, প্লিজ প্লিজ, না করিস না, বল হেল্প করবি। তুমি আমার বান্ধবীর সাথে প্রেম করবা, আমি সাহায্য করব, ইম্পসিবল, তা হবে না। এই বাড়ির কেউ প্রেম করে না, তা সবার জানা। ভালোবাসার সাথে যে যুগ যুগের অভিমান। ইম্পসিবল না কেন? কোনো চিন্তা করিস না, হিয়াকে তোর ভাবে বানাবো, তার জন্য একটু সাহায্য করবি। আর প্রেম করব তা তো বলি নাই, ডিরেক্ট বিয়ে। আচ্ছা, তুই কি আমার বোন নাকি আমার দুশ্মন বলতো? তোমাকে সাহায্য করলে আমি কি পাবো? ভাবি তো পাবি, আবার কি চাই তোর? আমি আমার বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে যাব, সেখানে যা বিল হবে সব তুমি দিবা, রাজি? ওখানে হিয়াও থাকবো, তুমি প্রপোজ করবা, আমরা তা দর্শক বৃন্দু হয়ে দেখব।
আচ্ছা, আমি রাজি। বোন যদি এমন হয় তাহলে তো আর কিছু করার নাই, তাই না? ওকে। সবাইকে দুপুরবেলা রেস্টুরেন্টে আসার জন্য রাসেল ভাইয়ের সামনে সবাইকে একে একে ফোন করে বলতেই সবাই রাজি। শালা কোনো মেয়েই না করলো না, হা করে দিল। কেমন মেয়ে সবগুলা। আমার হিয়া যে কেমন হবে। ভাইয়া আমি এখন আসি, তোমার যা যা ব্যবস্থা করার করো তুমি ভাইয়া। আকাশ যে মিটিংয়ের জন্য ছিল সেই মিটিংটা করতে গেছে। তোমার আব্বু ফোন দিয়ে বলেছে তুমি আমাদের সাথে মিটিং করবা। তুমি কি জানো তোমার আব্বুর সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক? তোমার আব্বু আমার ভাইয়ের বন্ধু। জি আঙ্কেল, আব্বু বলেছে আপনাদের কথা। তা তুমি এখানে আছো, আমাদের বাসায় কেন যাওনি? তুমি তোমার জিনিস নিয়ে আসো, আমাদের বাড়ি যাবে, আমাদের সাথে থাকবে। যে কয়েকদিন এখানে আছো আমাদের সাথে থাকবা। আঙ্কেল, এর দরকার কি ছিল? আমি কাজ হলে চলে যাব। না না, তা সম্ভব না। তুমি আমাদের মেহমান, আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে। তোমার আব্বুর সাথে আমি কথা বলবো। যাও এখন। আচ্ছা আঙ্কেল, তাহলে রাতে দেখা হবে। আল্লাহ হাফেজ। এখন একটু রেস্টুরেন্ট থেকে মনের মতো খাবার নিয়ে রেস্ট নিব, তারপর যাব। তারপর আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে একটা নামকরা রেস্টুরেন্ট পেয়ে যায়। রেস্টুরেন্টের ভেতরে গিয়ে আমি তো অবাক। আরে, এ তো সেই মেয়েটা যার জন্য আমার রাতের ঘুম হারাম হয়েছে। যাক, ভালোই হলো আমি ওদের থেকে একটু দূরে টেবিলে বসেছি। এখান থেকে মায়াবীকে ভালোই দেখা যাচ্ছে। কুসুম, আমাদের হঠাৎ এখানে নিয়ে আসলি যে, ব্যাপার কি রে? একটু অপেক্ষা কর, জানতে পারবি কেন আসছি। আমি হিয়া একসাথে বসে আছি। একটু পর একটা ছেলে ফুলের তোড়া আর কিছু গিফট নিয়ে কুসুমের টেবিলের কাছে এগিয়ে আসলো। আকাশের তো সে সিন দেখে ওর মনটা ভেঙে গেল। ওদের সামনে এগিয়ে গিয়ে ছেলেটা হাঁটু গেড়ে বসে ফুলগুলার সামনে এগিয়ে বলছে, আই লাভ ইউ সো মাচ, উইল ইউ ম্যারি মি হিয়া? হিয়া তো পুরাই আবার আর সাথে একটু লজ্জা পেয়েছে, কারণ ও রাসেলকে পছন্দ করত। কি রে হিয়া, ভাইয়ার উত্তর দিবি না? তাড়াতাড়ি দে। ইয়েস, আই উইল। বেচারি লজ্জার কারণে আর কিছুই বলে নাই। হিয়া ভাইয়া, তোরা বাহির থেকে ঘুরে আয়, আমি এখানে অপেক্ষা করছি তোদের জন্য। আকাশ দূরে থেকে সবটাই দেখছে। তারপর ওদের সব কথা ভাগ্যিস শুনতে পারছিল, না হলে আজকে দেবদাসের খাতায় নাম যেত। হাই, আই অ্যাম আকাশ চৌধুরী। আপনি আকাশ আর পাতাল চৌধুরী হন, তাতে আমার কি? কিছুই না, আসলে সেদিন নদীতে ঘুরতে গিয়ে দেখা হয়েছিল, মনে আছে আপনার? আপনি কি স্পেশাল সামন যে আপনাকে মনে রাখতে হবে? সামওয়ান স্পেশাল তো না, যদি কোনো একদিন হতেও পারি, বলা যায় না। আপনাকে আমার কেউ কেন বানাতে যাব? আজব মানুষ। আপনি সমস্যা কি? কোনো সমস্যা নেই, শুধু একটু কথা বলতে এসেছি। কে জানে আপনি এতটাই ঝগড়াটে। কি আমি ঝগড়া করি? এই আপনি আমার সাথে কথা বলতে আসছেন কেন? আলগা পিড়ি দেখাইতে আসছে কে বুঝবে? আল্লাহ, এ তো দেখি পুরাই আগুনের লাভা। কুসুম, এবার একটু চুপ করবি? উফ, সেই ছেলেটা। একটু ভালোভাবে কথা বলতে তো সমস্যা কি? কারোর সাথে ভালোভাবে কথা বললে কেউ কারো প্রেমে পড়ে না। কুসুম তো কাজলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু কেউ ওর দিকে না তাকিয়ে সবাই একসাথে আকাশকে হাই দেয়। ওরা আকাশের সাথে কথা বলে আর বলে, ভাইয়া কিছু মনে করবেন না, ওর ছেলেদের থেকে অ্যালার্জি তো, তাই সমস্যা। তোদের এত শখ, তোরা আলগা পিরিত করতে থাক, আমি গেলাম বাড়ি। যাবি তো যা, তোরে না করছে কে? শুধু যাবার আগে রেস্টুরেন্টের বিলটা দিয়ে যাবি। তোরা আমার বান্ধবী নাকি? তাতে আমার ডাউট আছে। বিল পে করে আমি সোজা বাড়ি চলে আসছি। উফ আল্লাহ, গেছিলাম ভাইয়ের ঘটকালি করতে, আর কই থেকে ঘটক আইসা জুটছিল। যত সব আজরে মানুষ আমার পেছনে ঘোরাঘুরি করে। বাড়িতে আসতেই চাচিমা বলছে আজ সন্ধ্যার সময় নাকি বাড়িতে মেহমান আসবে। এখন কি আর করবি কুসুম, বসে বসে মেহমানদের অপেক্ষা করো। আজ এতগুলো বছর পর আবিদের সামনে তার অতীত দাঁড়িয়ে আছে। অতীতকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, যাকে সে জীবন থেকে চিরদিনের মতো মুছে ফেলতে দিতে চায়। সে কিনা আজ আবার তারই সামনে এসে দাঁড়িয়েছে। মিস্টার আবির চৌধুরী, এত বছরে আপনি নিজেকে চেঞ্জ করেন নাই? চেঞ্জ আমি নিজেকে কেন করব? যদি একটু নিজেকে চেঞ্জ করতেন তাহলে ছোট বাচ্চা মেয়ের সাথে এভাবে কথা বলতেন না। ও, এই সেই মেয়ে যার জন্য আগে জানলে গাড়ির ব্রেক করতাম না। ছি 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 মিস্টার আদিপ, ছোট বাচ্চা মেয়েকে মারার কথা কি করে বলেন? এই জন্য তো আপনার আর আমার মধ্যে এত তফাৎ। তোমার লেকচার বন্ধ করো।
আমার জীবনে হঠাৎ কেন আসছো তুমি? কি চাই তোমার? আপনার থেকে কোনো কিছুর আশা করি না। আমার যা পাওয়ার ছিল তা আমি পেয়েছি। তোমার মতো মেয়েরা এসব কিছু ছাড়া আর কি পারে? আপনার মতো লোকের মুখে এমন কথা মানায় না মিস্টার আদিব। স্টপ দিস ননসেন্স, জাস্ট শাট আপ। অনেক জোরে চিৎকার করে বলে আবিদ কথাগুলো। ওর চিৎকার করে কথা বলার জন্য ভয় পেয়ে এক পিচ্ছি মেয়ে তার মাকে জড়িয়ে ধরে। মেয়েটি তার পিচ্ছিকে কোলে নিয়ে বলে, আম্মাজান, খারাপ মানুষের থেকে দূরে থাকতে হয়। আর কোনো কথা না বলে চলে যেতে থাকে। পিচ্ছিটা আম্মুর কোল থেকে বারবার আবিদকে দেখছে যাবার সময়। পিচ্ছিটা তার আম্মুকে জিজ্ঞেস করে, সব মানুষ পচা হয় না, সবাই তার নিজের স্থানে ঠিক থাকে। তোমার ছোট মাথায় এত কিছু চাপ নিতে হবে না। চলো মিষ্টি পাখি আমার। আবিদ ওখান থেকে সোজা বাড়িতে আসে। এসে নিজের রুমের সবকিছু এলোমেলো করে, অনেক কিছু ভেঙে ফেলে, চিৎকার করে বলতে থাকে, আমারও তো এমন একটা সাজানো বাগান থাকতো, সেখানে সুখের সাগরে ভাসতাম। আমার ভালোবাসার মাঝে কি কমতি ছিল যে আমার ভালোবাসা অভিমান করে আমার থেকে হারিয়ে গেছে? আমি তোমাদের সবাইকে ঘৃণা করি। হঠাৎ কি করে আবিদের দেখা হলো অতীতের সাথে জানতে ইচ্ছা করছে, তাই তো? তাহলে চলুন একটু আগের কি হয়েছে জেনে আসি। আবির ঢাকা পৌঁছে গাড়ি ড্রাইভ করে নতুন জিএফের সাথে ডেটিং করতে একটা পার্কে যায়। ফোনে কথা বলতে বলতে গাড়ি ড্রাইভ করে পার্কের সামনে চলে আসে। ঠিক সে সময় কোথা থেকে একটা পিচ্চি মেয়ে 4-5 বছর বয়সের হবে, সে গাড়ির সামনে চলে আসে। ফোনে কথা বলতে বলতে হঠাৎ সামনে চোখ যায়, দেখতে পারে গাড়ির সামনে একটি পিচ্চি মেয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি কোনো মতে এক সাইডে ব্রেক করে থামিয়ে দেয়। গাড়ি থেকে নেমেই পিচ্চিটাকে কোলে করে জোরে জোরে চিৎকার করে বলে, এই পিচ্চি এভাবে রাস্তায় কেন আসে? তোমার মা বাবা কি করে? এত ছোট বাচ্চা রাস্তায় ছেড়ে দেয়? হ্যাঁ, তোমার যদি কিছু হয়ে যেত তখন আমার ডেটিংয়ের 12টা বাজত, সাথে জেলেও যেতে হতো। যত সব ঝামেলা আমার ঘাড়ে পড়ে। পেছন থেকে পিচ্চির মা বলে, কেউ ছোট বাচ্চার সাথে এভাবে কথা বলে? আমি ওকে একা ছেড়ে দিইনি, খেলতে খেলতে চলে আসছে, বুঝতে পারছেন? আবিদ পিচ্চিকে কোল থেকে নামিয়ে দিয়ে পেছনে দিকে ঘুরে দাঁড়িয়ে দেখে ওই উপরের কাহিনী তারপর শুরু। কুসুমের বাড়িতে হই হই রই রই ব্যাপার চলছে। রাসেল সোজা বাড়িতে এসে মা আর চাচিমার পেছনে ঘুরঘুর করছে। রাসেল, আমাদের কি কিছু বলবে তুমি? রাসেল বেচারা লজ্জায় মাথা নিচু করে আছে, কোনো কথাই সে বলছে না। কুসুম, তুমি কিছু জানো রাসেলের কি হয়েছে? কি আর হবে, তোমাদের ছেলে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে তোমাদের জন্য একটা কাজের মানুষ আনতে হবে। আমার বউ কাজের মানুষ হয়ে আসবে কেন? তাই তো, ছেলে আমাদের বড় হয়ে গেছে, ছেলে বিয়ে দিয়ে মেয়ে আনবো বাড়িতে। আর মেয়ের বিয়ে দিয়ে ছেলে আনবো, আর রাসেল নিজের কোনো পছন্দ আছে কিনা আমরা খুঁজবো। তোমাদের আর কষ্ট করে খুঁজতে হবে না, ভাবি খোঁজাই আছে। কে সেই ভাগ্যবতী মেয়ে? আমাদের হিয়া। হিয়া? মেয়েটা ভারী মিষ্টি, আমার আর ভাবি দুজনা খুব পছন্দ। তা হিয়ার নাম এভাবে মুখ পেঁচার মতো করে বলার কি আছে? কি করব, বান্ধবী ভাবি হয়ে আসলে, কিন্তু আমাকে বিদায় করার কথা মাথায় আনবা না। না, তোমাকে তো আমরা বাড়ি সাজিয়ে রাখবো। মানুষজন বাড়িতে আসলে বলবে আমাদের ঘরের পুতুল সাজিয়ে রেখেছি। অন্য বাড়ি যদি এভাবে সাজিয়ে না রাখে? শুধু সাজিয়ে রাখবো কেন, শোপিস পরে সাজিয়ে রাখবো, তাই না ভাবি? চাচিমা, আম্মু ভালো হচ্ছে না, কিন্তু আমি মোটেই এমনটা চাই না। তোরে আগে বিদায় করুম বাড়ি থেকে, তোর জন্য বাড়ির কেউ আমারে ভালোবাসে না। রাসেল, এত সময় তো মুখ দিয়ে কথা বার হয়নি, কুসুম বলার পরেই এখন ওকে তাড়াতে চাও? সব শেষে আমি হইলাম পর, এই ছিল তোর কপালে। এই জন্য বলে কারো উপকার করতে নাই। এদের কথার মাঝে হঠাৎ পেছন থেকে আফরোজ সাহেব বলেন, কোনো কারো উপকার করতে নাই আম্মাজান। সবাই তো অবাক। আল্লাহ যদি সব কথা শুনে থাকে তাহলে তো বিপদ। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে, কি বলবে। কুসুমের মা বলে, আরে কি যে বলো না, রাসেল আর কুসুমের তো সব সময় ঝগড়া লেগেই থাকে, তার জন্য তোমার মেয়ে এমন কথা বলছে। তাহলে সমস্যা নাই, ভাই বোনদের তো এমন ঝগড়া লাগতেই পারে। আচ্ছা, এসব বাদ দাও, যাও নিচে চলো, দেখো কে আসছে।
সবাই নিচে আসে কিন্তু কুসুম রুমেই থাকে। আশরাফ সাহেবের কুসুমের চাচুর সাথে তাদের ড্রয়িং রুমে একটা ছেলে বসে আছে। বড় ভাইয়ার বন্ধুর ছেলে, ও কিছুদিন এখানে থাকবে। ছেলেটা সবাইকে সালাম দেয়, সবাই কেমন আছে জানতে চায়। তারপর কাকলি আর আমিনা ছেলেটার জন্য নাস্তা আনতে রান্নাঘরে যায়। রাসেল, তুমি ওর সাথে ওকে কোম্পানি দিবে, পারবে না? অবশ্যই আব্বু, কেন পারবো না। তা তোমার নাম কি? হাই, আমি আকাশ চৌধুরী। আমি রাসেল, আমরা সমবয়সী হব, তুমি আমার নাম ধরে ডাকবে। তারপর সবাই আকাশের সাথে কথা বলছে। কুসুমের দাদা দাদি ও এসে আকাশের সাথে গল্প করছে। আকাশের বেশ ভালো লাগছে এত বড় একটা পরিবারের সবার সাথে কথা বলে। কুসুম রুমেই ছিল। আমি ঘরে থেকে কি করব, যাই দেখি তো কে আসছে। যাই বলা তাই কাজ। সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখি সেই আকাশ না বাতাস চৌধুরী। তাকে দেখি আমি আবার উপরে চলে আসছি। আল্লাহ গো, এই লোক আমাগো বাড়ি কেন আসছে? আমার নামে কি বিচার দিতে আসলো নাকি? কুসুম রে, তোর কি হবে রে? এত সময় গল্পের মাঝে কারো কুসুমের কথা মনে নাই। হঠাৎ দাদাভাই বলে, সবাইকে দেখছি, আমার ময়না পাখি কোথায়? আব্বা, আপনার পাখি মনে হয় তার রুমেই আছে, ডাক দিচ্ছি, থামেন। থাক, আমিই ডাকছি। ময়না পাখি নিচে আসো, এখানে তোমাকে সবাই মিস করছে, জান আমার। আকাশ মনে মনে ভাবছে হয়তো কোনো ছোট বাচ্চা মেয়ে হবে। দাদু গো, আমি নিচে যাইতাম না, কিন্তু কি করার, ডাক যখন দিছে তখন তো যাইতেই হবে। কুসুম নিচে এসে আকাশের সামনে দাঁড়াতে আকাশ বিষম খায়, কারণ তখন সে পানি পান করছিল। আহারে, তোমার বাড়ির মানুষ মনে হয় তোমাকে মনে করছে। মনে মনে বলে, আপনাদের ময়না পাখিকে দেখে খাইছি বিষম। জি হয়তো। আফরোজ সাহেব কুসুমকে নিজের কাছে নিয়ে বলে, এ আমার মেয়ে কুসুম আফরোজ, আর কুসুম এ হচ্ছে তোমার চাচুর বন্ধুর ছেলে আকাশ। আকাশের সামনে দাঁড়িয়ে কুসুম ভাবছে, আল্লাহ গো, এই লোকটা যদি সব বলে দেয় নদী রেস্টুরেন্টের কথা, তাহলে আমার সাথে মা চাচির রোজ কিয়ামত নিশ্চিত। ভয়ে বেচারি কুসুমের মুখটা শুকিয়ে আমসত্ত্ব হয়ে গেছে। আকাশ তারপর কি ভেবে বলে, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো মিস কুসুম আফরোজ। যাক, ভালোই হলো, মেঘ না চাইতে বৃষ্টিকে পেলাম, মানে কুসুমকে। এখানে কিছুদিন থাকবো, দেখো তোমাকে নিজের করার ব্যবস্থা আমি ঠিক করে নেব। রাতে যখন সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের নিজের রুমে ঘুমাতে যায়, ঠিক সে সময় আকাশও তার রুমে যাচ্ছে। পেছন থেকে কুসুম ধন্যবাদ বলে। হঠাৎ এভাবে ধন্যবাদ বলার কারণ জানতে কুসুমের দিকে ফিরে আকাশ প্রশ্ন করে। কুসুম বলে, সন্ধ্যাবেলা আপনি কাউকে বলেননি যে আমাকে আগেই চেনেন। যদি বলতেন তাহলে আমার যে কি অবস্থা হতো তা আপনি জানেন না। আকাশ আবার কুসুমকে উদ্দেশ্য করে বলে, যেখানে খারাপ কিছু হবার ভয় থাকে সেখানে এমন কাজ করেন কেন? আর হ্যাঁ, আমার কমন সেন্সটা মেয়েদের মতো না, এটা জানি কোথায় কখন কি বলতে হবে। ওকে? আপনি আমাকে কমন সেন্সলেস বলছেন? যা কম বোঝা যাচ্ছে তাই বলছি। কুসুম আকাশকে উদ্দেশ্য করে বলে, মেহমান হয়ে আসছেন, মেহমানের মতো থাকেন। তুমি ভুলে যেও না সুন্দরী, আমি যদি মুখ খুলি তোমার কি হতে পারে। বাঁকা হাসি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন? যদি তাই ভাবো তাহলে তাই। আমাকে এতটা নরম মাটির মনে করবেন না যে ব্ল্যাকমেল করে আমাকে দিয়ে যে কোনো কিছু করে নিতে পারবেন। তোমাকে দিয়ে কোনো কিছু করানোর ইচ্ছে নাই, শুধু তোমাকে নিজের করে পাওয়ার ইচ্ছে আছে। তাই বলে কুসুমের দিকে এগিয়ে যেতে থাকে। কুসুম বলে, আমাকে এত সহজে পাবেন না, তার জন্য সাধনা করতে হবে আপনাকে। সাধনা করতে থাকুন। আরে ভাই, আমার দিকে এগিয়ে আসছেন কেন? তোমাদের বাড়িতে তোমার সাথে রোমান্স করতে চাই বলে কুসুমের একদম কাছে চলে যায়। কুসুম আকাশকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলে, যে কাজ রাস্তায় করতে পারিনি সে কাজ আমার বাড়িতে করতে পারবেন, এটা ভাবাটা আপনার সব থেকে বড় বোকামি। তাই বলে আকাশের পাশ দিয়ে চলে যায়। কুসুম নিজের রুমে গিয়ে নিজেকে নিজে বলতে থাকে, কুসুম এই ছেলেটার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ছেলেটা দেখতে যেমন সোজা তেমন কিন্তু না। আর কি শখ, আমাকে নিজের করে পেতে চায়। কুসুম কোনো পণ্য দ্রব্য না, সে সহজেই পাবে। ভালো আমি তাকেই বাসবো যার সাথে আমার বিয়ে হবে। আকাশ রুমে বসে বসে বলে, তোমার বিয়ে আমার সাথে হবে, তুমি হবে মিসেস আকাশ চৌধুরী। তোমাকে নিজের করে পাওয়ার জন্য তোমার যদি বিয়ের ব্যবস্থা করতে হয় আমি তাই করব, তবুও তুমি আমার হবে। এদিকে আমিনা বেগম তার বরকে বলে,
শুনছো, ছেলে তো আমাদের বড় হয়ে গিয়েছে, ওর বিয়ে দিতে হবে। তুমি কি বলো? আশরাফ বলে। তাহলে আর কি, ভালো মেয়ে খুঁজে ছেলের বিয়ে দিতে হবে। আসলে আমার না একটা মেয়েকে খুব ভালো লেগেছে, তার সাথে রাসেলের বিয়ে দিলে কেমন হয়? তা মেয়েটাকে বলবে তো নাকি? আমিনা বেগম খুব ভয়ে ভয়ে বলে। আমাদের কুসুমের বান্ধবী হিয়া। হিয়া মানে? আমাদের ম্যানেজার হানিফের মেয়ে? জি, হানিফের মেয়ে হিয়া। তাকে রাসেলের জন্য পছন্দ করছি, বাকিটা তোমার ইচ্ছা। ঘরের মেয়ে ঘরে আসবে সে তো ভালো কথা, এখানে খারাপ কিছুই না। তাহলে শুভ কাজে দেরি কিসের? বলে সে তাদের ম্যানেজার হানিফকে কল করে বলে, কাল সকালে তোমার বাড়িতে সপরিবার সহ আসছি, কাজ আছে। বলে ফোন কেটে দেয়। পুরো ঘটনায় আমিনা বেগমের তো হুঁশ উড়ে গেছে। সে বলে বাড়ির সবাইকে খবরটা দিয়ে আসি। আশরাফ সাহেব বলেন, থাক, কাল সকালে সবাই এমনিই সবটা জানতে পারবে, এখন আর কিছু বলার দরকার নাই, শুধু আফরোজাকে জানাতে হবে। তখন আমিনা বলে ওঠে, এত সময় কাকলি আফরোজকে সবটাই বলেছে, তোমাকে চিন্তা করতে হবে না। আশরাফ বলে, বাহ, অনেক অ্যাডভান্স হয়ে গেছো সব কাজে দেখছি তো। তোমার বউ বলে কথা। এদিকে সকালে সবাই জানতে পারছে আজ তারা সবাই হিয়াদের বাড়ি যাচ্ছে। কেন যাচ্ছে, কি করতে যাচ্ছে কেউ জানে না, শুধু যেতে হবে তাই যাচ্ছে। কুসুমদের বাড়ি থেকে ৩-৪টা গাড়িতে করে সবাই যাচ্ছে। প্রথম গাড়িতে কুসুমের মা বাবা, দ্বিতীয় গাড়িতে চাচা চাচি, তৃতীয় গাড়িতে দাদা দাদি, আর চতুর্থ গাড়িতে রাসেল, কুসুম, আকাশকে সাথে যেতে বলছে, সবাই তাই যাচ্ছে। গাড়িতে যাওয়ার সময় রাসেল ড্রাইভিং সিটে, তার পাশে আকাশ বসা, কুসুম পেছনের সিটে। রাসেল কুসুমকে উদ্দেশ্য করে বলে, কুসুমরা আমার খুব ভয় হচ্ছে, হিয়াদের বাড়িতে গিয়ে যদি কোনো গন্ডগোল হয় তখন। আরে ভাই, আল্লাহর নাম নাও আর ভালো কথা চিন্তা করো, তাহলে ভালো হবে। আর তুমি এত ভীতু কেন? কুসুমের ভাই এমন হলে চলবে না, বুঝছো? তোর ভাই বলে এত বেশি চিন্তা আমার, বুঝলি? তার মানে আমি তোমার বোন, তাতে তুমি খুশি না, তাই তো? আমি আবার এমন কথা কখন বলছি? আকাশ ওদের ঝগড়া দেখছে আর হাসছে। ভাই বোনের ভালোবাসা এমন হয়, আগে জানা ছিল তোর? কুসুম বলে, থাক ভাই, ঝগড়া বাদ দিয়ে রিয়াদের বাড়িতে চল। তারপর সবাই হিয়াদের বাড়িতে পৌঁছে যায়। সবাই হিয়াদের ড্রয়িং রুমে বসে কথা বলতে শুরু করে। তখন হিয়া সবার জন্য নাস্তা নিয়ে আসে। রাসেল তো হিয়াকে দেখে হা করে তাকিয়ে আছে। হিয়া লাল রঙের শাড়ি পরে আসছে। আমিনা আশরাফকে খোঁচা দিয়ে ইশারা করে দেখায় রাসেল হিয়া দুজনার দিকে তাকিয়ে আছে। হিয়া আকাশকে দেখে মোটেই অবাক হয়নি, কারণ কুসুম আগেই বলছে সব কথা। তারপর রাসেলের বাবা বলেন, ছেলে মেয়ে দুজনা যখন রাজি, তাহলে আজকেই এখন ওদের বিয়ে পড়িয়ে রাখতে চায়। কারণটা হানিফ তুমি ভালোই জানো। জি স্যার, আমাদের আপত্তি নেই। রাসেল বাবা কিছুদিন পর বাইরে যাবে, তা সবাই জানি। আফরোজ সাহেব বলে, সেজন্য আজ বিয়ে পড়ানো থাকবে। রাসেল দেশে আসলে বিয়ের পরের অনুষ্ঠান করা হবে। তারপর আর কি চটজলদি ওদের বিয়ে পড়ানো হয়ে যায়। বিয়ের পরে কুসুম বলে, আচ্ছা এখন কি হিয়া বলে ডাকবো নাকি ভাবি বলে ডাকবো? কুসুমের মা বলে, সে কি কথা, ভাবিকে ভাবি বলে ডাকবি? কুসুম সবার সামনে রাসেলকে জড়িয়ে ধরে বলে, আজ থেকে ভাইটা আমার পর হয়ে গেল গো। রাসেলে কুসুমের মাথায় চুমা দিয়ে বলে, যা পাগলি, পর তো তুই হবি, আমি কেন পর হব? আকাশ রাসেল কুসুমের এমন ব্যবহারে নিজের কেন জানি কেমন গিল্টি ফিল হচ্ছে। হিয়া আকাশের পাশ থেকে আসতে বলে, ভাইয়া, চাচা তো ভাই কিন্তু ভাই হয়, আর বোন তো বোনই। যে যেমন ভাবে সম্পর্ক গড়তে পারবে তার কাছে সম্পর্কটা তেমন। সবাই হিয়ার বাড়ির সবার থেকে বিদায় নিয়ে চলে আসে। আসার আগে চাচিমা তার বিয়ানকে বলে, আমার বাড়ির সম্মান আপনার বাড়ি রেখে যাচ্ছি, সময় হলে নিতে আসব, এতদিন খেয়াল রাখবেন। এখন রাসেল যখন চাই হিয়াকে কল দিয়ে কথা বলে, যখন ইচ্ছা দুজন বাহিরে দেখা করে। আকাশ কুসুমদের বাড়িতে ৩-৪ দিন থাকে। আকাশ কুসুমকে রাসেলের সাথে করে নিয়ে ঘুরতে যায়। হিয়া রাসেল একসাথে আলাদা ঘোরাঘুরি করে, আর কুসুম আকাশ আলাদাভাবে। আকাশ কুসুমকে যতটা বুঝতে চায় ততটাই কুসুমের মাঝে হারিয়ে যায়। একদিনে কুসুমের মনে কিছুটা জায়গা হয়তো আকাশের জন্য তৈরি হয়েছে। আকাশও কুসুমের মতো ওর দাদা দাদিকে আপন করে নিয়েছে। বলে না, সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়।
5 দিনের দিন হঠাৎ সকালে আকাশের ফোনে একটা কল আসে, তাকে যত তাড়াতাড়ি ঢাকা ফিরতে হবে। আবিদ হাসপাতালে। আকাশের এখন আবিদের জন্য খারাপ লাগছে। আকাশের তো তার মনের মানুষকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। যাবার সময় আকাশের খুব কষ্ট হচ্ছিল। এবারই সবাই তাকে মাত্র এই কয়দিনে নিজের আপন মানুষ ভেবেছে। সবার থেকে বিদায় নিয়ে আকাশ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় আর মনে মনে বলে, এবার যখন আসবো তখন তোমাকে সাথে করে নিয়েই আসবো কুসুম। তার আগে দেখি আবিদ ভাইয়াকে সুস্থ করি, তারপর সবকিছু সুন্দর করে সাজাবো। আকাশ সোজা আবিদের কাছে হাসপাতালে যায়। আকাশের ভাই আবিদ আজ হসপিটালে আইসিইউতে ভর্তি, কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে আজ হসপিটালের পেশেন্ট। হাসপাতালে গিয়ে আকাশের চোখ আকাশে উঠছে। তার ভাইয়ের ট্রিটমেন্ট করছে সেই মেয়ে যার জন্য আজ ভাইয়ের এই অবস্থা। আকাশ পাশে থাকা নার্সকে বলে, এখানে অন্য কোনো ডাক্তার নেই যে আমার ভাইয়ের ট্রিটমেন্ট করবে। আমি এই ডাক্তারকে দিয়ে আমার ভাইয়ের ট্রিটমেন্ট করাবো না। নার্স একবার আকাশের দিকে তাকায়, আবার ডাক্তারের দিকে তাকায়। ব্যাপার কি? ডাক্তার এবার নিজে বলে, দেখুন, আপনার ভাইয়ের ট্রিটমেন্ট করার কোনো ইচ্ছে আমার নেই, আমি বাধ্য তাই। আর এখন উনি আমার পেশেন্ট আর আমি ওনার ডক্টর, এটা ছাড়া আর কোনো সম্পর্কই নেই। আপনি কেন ওর ডাক্তার হবেন? ডাক্তার আফরিন, আমার ভাইয়ের থেকে দূরে থাকবেন। নার্স, অন্য ডাক্তারকে ডাক দিন। এবার নার্স বলে, স্যার, অন্য ডাক্তারবাবুরা সবাই ব্যস্ত। ম্যাম ছুটিতে ছিলেন, তাকে শুধু ইমার্জেন্সিতে আপনার ভাইয়ের জন্য জরুরিভাবে ডেকে আনা হয়েছে। এখন দেখুন কি করবেন। আমি আমার ভাইকে অন্য কোনো হসপিটালে নিয়ে যাব, তবুও এখানে রাখবো না। পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা আমি আপনাকে কোথাও নিয়ে যাওয়ার পারমিশন দিতে পারবো না। আর তার যদি খারাপ কিছু হয় তার জন্য রেসপন্সিবল আপনি হবেন। এমন কিছু লিখে তাতে স্বাক্ষর করে তারপর তাকে নিয়ে যেতে পারেন। আকাশ ভাবে, আর যাই করি না কেন নিজের ভাইয়ের কোনো ক্ষতি হতে দিতে পারি না। ওকে, আপনি করেন তার ট্রিটমেন্ট, আমার সমস্যা নেই। তাহলে আপনি আইসিইউর বাইরে অপেক্ষা করুন, এটাই ভালো। আমার পেশেন্টের আমি একাকী ট্রিটমেন্ট করতে চাই, সেখানে ডক্টর নার্স ছাড়া অন্য মানুষ অ্যালাউ নয়। তারপর বলে, আকাশ বাহিরে চলে আসে। আইসিইউর বাহিরে বসে আছে, ভাবছে সবকিছুই তো সুন্দর ছিল, তাহলে এমন কেন হলো? আমাদের খুশিগুলো কি আমাদের সাথে অভিমান করছে? এদিকে আকাশের মা কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে গেছে। ছেলের পাশের কেবিনে সে ভর্তি। আকাশ মনে মনে ভাবছে, না, এখন আমি আর কোনো সিন ক্রিয়েট করতে পারবো না, তাহলে মা বাবা সব জেনে যাবে। আবিদের সাথে কেন কি হয়েছে অতীতে তার সাক্ষী শুধু আমরা 3 জন। আমি, আবিদ, আকাশ। বাবা মা তো তখন দেশে ছিল না, আর যখন এসেছে তখন সব কাহিনী শেষ, তাই কারো কিছু জানার দরকার নেই। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের কেবিনের দিকে এগিয়ে যেতে থাকে। আকাশ মায়ের পাশে বসে বলে, তুমি নিজের কি হাল অবস্থা করেছো দেখেছো? আমি নিজেকে নিয়ে ভাবি না। যার বড় ছেলে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর সাথে লড়াই লড়ছে, সে মা কি করে ভালো থাকে? আকাশ মাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আবিদের কিছুই হবে না, ও ঠিক আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। মাকে জড়িয়ে ধরে নিজের চোখের জল আড়ালে লুকানোর চেষ্টা করছে। সে সময় ওর বাবা আকাশের কাঁধে হাত রেখে চোখে ইশারা করে বলে, আমি আছি তোর পাশে, চিন্তা কিসের তোর? আকাশ আবার আইসিইউর বাহিরে যায় ভাইয়ের অবস্থা কতদূর কি তা জানার জন্য। একটু পর ডক্টর আফরিন বাহিরে আসেন। আকাশ তাকে জিজ্ঞাসা করে, আমার ভাইয়ের এখন কি অবস্থা? এখন সে ভালো আছে, যে অবস্থায় আসছিল তার থেকে ভালোই আছে। কাল সকালে তাকে কেবিনে শিফট করা হবে, তখন তার সাথে দেখা করতে পারবেন। সে যখন সামনে যাবে ঠিক তখন আফরিনের মেয়ে চলে আসে।